ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব স্টুডেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা বিশেষ করে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওনের 30 তারিখ এই মাসের এক্সামে বসতে যাচ্ছ, তাছাড়া হাইকোর্ট এলডিসি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপকামিং জিআরবিটি2, টিপিএসসি কম্বাইন 3 এবং এক্সিস সাব ইন্সপেক্টর রেলওয়ে গ্রুপ ডির এক্সামে বসতে যাচ্ছ, এই ক্লাসটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এবং ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওনের জন্য এটা লাস্ট মিনিং সাজেশন, ঠিক আছে। এর আগে আমরা সেম ইন্ডিয়ান পলিটি হাইকোর্টের উপরে একটি ক্লাস করিয়েছি গত 3 দিন আগে, যেখানে আমি কিছু কোশ্চেন দিয়েছি এবং আজকের ক্লাসে কিছু কোশ্চেন দিচ্ছি। এই কোশ্চেনগুলো থেকে তুমি 1 থেকে 2 নাম্বার পাবে, এতটুকু আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি, ঠিক আছে। চলো ক্লাসটি লেট করবো না, শুরু করে দিচ্ছি। আর তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন যেটা 30 তারিখ এক্সাম হচ্ছে, তাছাড়া হাইকোর্ট এলডিসি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কুক, টিপিএসসি কম্বাইন 3, আপকামিং জিআরবিটি2, এক্সিস সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি জিডি, এমটিএস, অলমোস্ট অল এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা যদি আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, ফুল সিলেবাস টপিক ওয়াইজ কভার করা রয়েছে। বিগত বছরগুলিতে তোমরা দেখতে পেয়েছো যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়েছে। লাস্ট 5 বছর ধরে আমরা ইউটিউবে তোমাদেরকে পড়াচ্ছি। 5 বছরে আমাদের থেকে আমাদের স্টুডেন্ট হিউজ ত্রিপুরা গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে হিউজ সাকসেস পেয়েছে। তুমি জিজ্ঞেস করে নেবে তোমাদের লোকালিটি বা গ্রাম থেকে যে কর্মবার্তা অনলাইন নোটসটা কেমন পড়ে। আশা করি 10 জন স্টুডেন্ট ক্যান্ডিডেটকে যদি বা 10 জন যারা চাকরি পেয়েছে এমন প্রার্থীকে যদি তুমি জিজ্ঞেস করো, 6 থেকে 7 জনই বলবে যে হ্যাঁ, কর্মবার্তা অনলাইন নোটস ভালো একটা কমন পড়ে। তোমরা প্রথমে জিজ্ঞেস করবে, তারপরে কর্মবার্তা অনলাইন নোটস নেবে। দায়িত্বের সঙ্গে বলতে পারি, কোয়ালিটি যথেষ্ট আমরা মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। চলো আমরা ক্লাসটি লেট করবো না, শুরু করে দিচ্ছি। চলো একদম বারবারই বলছি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন তোমাদের জন্য লাস্ট মিনিং সাজেশন, একদম তোমরা ভালো করে দেখবে। জুডিশিয়ারি পার্টের উপরে ক্লাসটা চলছে। চলো প্রথম কোশ্চেন, হাইকোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ হাইকোর্ট, তার পদত্যাগ পত্র জমা দেন কার কাছে? তোমরা প্রথমে বুঝে নাও, হাইকোর্টের প্রধান বিচারপতি যদি মনে করেন যে আমি পদত্যাগ রেজিগনেশন দেবো, পদত্যাগ করব, তাহলে কার কাছে উনি পদত্যাগ পত্র জমা করবেন? কার কাছে জমা করবেন? তিনি রাষ্ট্রপতির কাছে জমা করবেন। অপশন সি হবে সঠিক উত্তর। কেন রাষ্ট্রপতির কাছে জমা করবেন? তোমরা জানো হাইকোর্টের চিফ জাস্টিসকে কে অ্যাপয়েন্টমেন্ট করে বা কে নিয়োগ করে? রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট নিয়োগ করে। প্রেসিডেন্ট পরামর্শ নিয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং সেই রাজ্যের রাজ্যপাল থেকে পরামর্শক্রমে রাষ্ট্রপতি সেই রাজ্যের হাইকোর্টের চিফ জাস্টিসকে অ্যাপয়েন্টমেন্ট করে। তাহলে রাষ্ট্রপতি যেহেতু হাইকোর্টের চিফ জাস্টিসকে অ্যাপয়েন্টমেন্ট করে, তাহলে উনি যখন রিজাইন দেবেন, উনি তো অবভিয়াসলি মানে একদম জেনারেল নলেজ উনি রাষ্ট্রপতির কাছেই দেবেন। কেন? উনাকে রাষ্ট্রপতিই নিয়োগ করেছে, ঠিক না? তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, রাষ্ট্রপতি। ঠিক আছে, এখন তোমরা একটু জেনে নাও। আচ্ছা, এটা এতটুকু তো বুঝতে পারছো যে রাষ্ট্রপতি, দুটোটা মনে রাখবে, হাইকোর্টের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করে এবং রাষ্ট্রপতির কাছে উনি রেজিগনেশন লেটার বা পদত্যাগ পত্র দেবেন, ঠিক আছে। চলো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা দেখো কি, হাইকোর্টের বিচারপতিদের বহিষ্কার করা হয়, একদম ভেরি ইম্পর্টেন্ট। হাইকোর্টের বিচারপতিদের বহিষ্কার করা হয় বা বহিষ্কার কে করতে পারে? কে করে বহিষ্কার? সাংসদ, ঠিক না? অপশন এ হবে সঠিক উত্তর। কি সঠিক উত্তর হবে? অপশন এ। তবে এখানে তোমাদের একটু কিছু বোঝার বিষয় রয়েছে। যদি মনে করো যে কোনো সাংসদ এখন ও চাইলো যে কোনো হাইকোর্টের বিচারপতিকে ও বহিষ্কার করে দেবে, তাহলে পারবে ও? না, তাহলে পারবে না। এটার মধ্যে ভারতীয় সংবিধানে রুলস রয়েছে বা ভারতীয় সংবিধানে লেখা রয়েছে যে কোনো হাইকোর্টের বিচারপতিকে যদি বহিষ্কার করতে হয়, মিনিমাম কোনো একটি কক্ষের, আমাদের ভারতবর্ষে লোকসভা এবং রাজ্যসভা 2টি কক্ষ রয়েছে, 2টি কক্ষের মধ্যে যে কোনো একটি কক্ষ দিয়ে তোমাদেরকে আমি বুঝাচ্ছি, দুটোটা কক্ষের ক্ষেত্রে সেম হবে। যদি মনে করো যে লোকসভার ক্ষেত্রে 100 জন, মিনিমাম 100 জন সাংসদ বা এমপি যদি মনে করে যে কোনো হাইকোর্টের বিচারপতিকে বহিষ্কার করানো হবে, প্রধান বিচারপতিকে, হাইকোর্টের বিচারপতিকে বহিষ্কার করানো হবে, তাহলে উনি কি করতে হবে? সেই কক্ষের অধ্যক্ষ বা স্পিকারের কাছে রেজিগনেশন পত্র বা রেজিগনেশন ও দাবি করবে। মিনিমাম 100 জন এমপি দাবি করতে হবে এবং 100 জন দাবি করার পরে তখন অধ্যক্ষ বা স্পিকার বিবেচনা করে দেখবেন যে হ্যাঁ, এতজন দাবি করেছে, তাহলে ওনাকে বহিষ্কার করা যায় কিনা। তখন উনি কি করবেন? তখন ওই কক্ষে একটি ভোট
মানে ভোট 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 পার্টিসিপেট করাবেন, উনি একটি ভোট নেবেন। ভোটের মধ্যে যদি ওই কক্ষের যতজন এমপি রয়েছে টোটাল এমপির যদি 3/2 যদি ওই বিচারপতির রেজিগনেশনের পক্ষে বা বিচারপতিকে বহিষ্কার করার পক্ষে যদি ভোট দেয় তাহলে বিচারপতিকে বহিষ্কার করা হবে। আর যদি 3/2 থেকে কম ভোটিং পড়ে তাহলে কিন্তু বহিষ্কার করানো হবে না। ঠিক আছে, তাহলে বুঝতে পারো এই সিস্টেমে বহিষ্কার করা হয়। তাহলে সেটা রাজ্যসভার ক্ষেত্রে সেম হবে, লোকসভার ক্ষেত্রে সেম হবে। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, চলো 3 নম্বর কোশ্চেনটা কি দেখো, কত নম্বর আর্টিকেল দ্বারা হাইকোর্ট রিট জারি করে? দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কত নম্বর আর্টিকেল দ্বারা হাইকোর্ট রিট জারি করে? তোমাদেরকে একটু বলে দিই, আমি একটু শুনে রাখো। রিট জারি করার ক্ষেত্রে রিট সুপ্রিম কোর্টও জারি করা যায়, হাইকোর্টও জারি করা যায়। তবে সুপ্রিম কোর্ট আমাদের সবচেয়ে বড় বিচারালয়, আমরা জানি। তবে রিট জারি করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু হাইকোর্টের মানে কি বলবো তোমার পাওয়ারটা বেশি। কেন? দেখো, যখন কোনো ব্যক্তি বিশেষে যখন কেউর মৌলিক অধিকারকে হরণ করা হয়, মৌলিক অধিকার হরণ হয়, তখন কিন্তু আর্টিকেল 32 দ্বারা, যেটা ভারতীয় সংবিধানে রয়েছে, আর্টিকেল 32 দ্বারা সুপ্রিম কোর্টের রিট জারি করা যায়। কত নাম্বার আর্টিকেল দ্বারা? 32 দ্বারা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, কিন্তু হাইকোর্টে মৌলিক অধিকার হরণ করলে তো রিট জারি করা যায়। তাছাড়া আরও অন্যান্য কিছু মেনশন রয়েছে, অন্যান্য বিষয়ের উপরও যদি তোমাদের হস্তক্ষেপ করা হয় বা অধিকার হরণ হয় তাহলেও কিন্তু রিট জারি করা যায়। ঠিক আছে, তাহলে 3 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার হবে আর্টিকেল 226। তাহলে আর্টিকেল 226 দ্বারা হাইকোর্টে রিট জারি করা যায়। মৌলিক অধিকার হরণ করলেও জারি করা যায়, বা অন্যান্য বিষয়ের উপরে যদি তোমার হস্তক্ষেপ করা হয় অধিকারকে, তাহলেও কিন্তু রিট জারি করা যায়। তাহলে সুপ্রিম কোর্টে শুধু মৌলিক অধিকার হরণ হলেই আর্টিকেল 32 দ্বারা রিট জারি করা যায়, কিন্তু হাইকোর্টে মৌলিক অধিকার হরণ করলে তো আর্টিকেল 226 দ্বারা রিট জারি করা যায়, বাট অন্যান্য আরও কিছু বিষয় রয়েছে, সেগুলো যদি হরণ হয় বা ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু রিট জারি করা যায়। বুঝতে পারছো? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু আমি বারবারই বলছি, একদম বিশেষ করে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন এবং এলডিসি যারা সামনে বসতে যাচ্ছ, তোমাদের জন্য তো একদম মানে কি বলবো, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো 4 নম্বর কোশ্চেনটা কি দেখো, হাইকোর্টের কোন বিচারপতিকে এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বদলি করার সময় রাষ্ট্রপতি কার পরামর্শ নেন? যখন কোনো হাইকোর্টের বিচারপতিকে ট্রান্সফার করা হয়, মানে এক জায়গা হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বদলি করা হয়, তখন রাষ্ট্রপতি কার পরামর্শ নেন? তখন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শ নেন। যখন অ্যাপয়েন্টমেন্ট করবেন তখনও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শ নেন, সঙ্গে সেই রাজ্যের রাজ্যপাল। তবে যখন ট্রান্সফার করা হবে তখন কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শ নেন প্রেসিডেন্ট। ঠিক আছে, বুঝতে পারছো? এই জিনিসটা একটু বুঝো বা মাথায় গেঁথে নাও। এগুলো লিখিত পরীক্ষার জন্য তোমাদের যেমন ইম্পর্টেন্ট, বিশেষ করে জুডিশিয়ারি যারা এক্সাম দিচ্ছ, এবং ইন্টারভিউর জন্য কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারভিউর ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। এই ফ্যাক্টগুলো যদি তুমি না বুঝো তাহলে কিন্তু ইন্টারভিউতে যখন তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হবে তখন কিন্তু তুমি আনসার করতে পারবে না। ঠিক আছে, ওকে। আর যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই সকলে লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে, আর বিভিন্ন আপকামিং এক্সাম আসছে, জিআরবিটি 2 থেকে শুরু করে ভালো করে প্রিপারেশন করো, নিজেকে ঠিকঠাক করে প্রিপেয়ার করো। আমরা অলওয়েজ কর্মবার্তা অনলাইন যেটুকু আমাদের দ্বারা হয় আমরা তোমাদেরকে 100% দেবো। আমরা প্রমিস করেছি, তোমরাও প্রমিস করো যে এই বছর আমার একটা চাকরি পেতেই হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন। এমপি, এমএলএ, এমএলএসি এর নির্বাচনে কোনো রকম সমস্যা হলে তার সমাধান কে করেন? এমপি, এমএলএ বা এমএলসি তাদের নির্বাচনে যখন কোনো রকম সমস্যা সমাধান হয় তখন এটা কে সমাধান করেন? অবভিয়াসলি একদম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কে সমাধান করেন? তখন এটা হাইকোর্ট সমাধান করেন। সেই রাজ্যের যদি ধরো এমপি, যখন লোকসভা চুনাও চলছে, এমপি যেমন ত্রিপুরাতে আমাদের 2টি এমপি সিট রয়েছে, 2টি সিট রয়েছে, ঠিক না? যখন একটি সিটে বা কোনো রকমের যদি সমস্যা হয় বা 2টি সিটে কোনো রকমের সমস্যা হয় তখন এটাকে মানে এটাকে সমাধান করবেন সেই রাজ্যেরই, মানে ধরো ত্রিপুরা হলে ত্রিপুরার সেই রাজ্যেরই হাইকোর্ট এটা সমাধান করবে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো 6 নম্বর কোশ্চেন। ভারতে বর্তমানে কতগুলো হাইকোর্ট রয়েছে? ভেরি ইম্পর্টেন্ট, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 30 তারিখ এক্সাম দিতে যাচ্ছ তো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 30 তারিখ তোমরা যারা হাইকোর্টের এক্সাম দিতে যাচ্ছ, আমি তোমাদেরকে বারবারই বলি, গতদিন আমি একটি ক্লাস করিয়েছি, গত 3 দিন আগে জুডিশিয়ারি পার্টের উপরে, সেখানে 12টা মিনিমাম কোশ্চেন আমি দিয়েছি। আজকের ক্লাসে আমি 12টা কোশ্চেন তোমাদেরকে দেবো, 24টা কোশ্চেন তুমি ভালো করে দেখো। আরও যদি নেক্সট 1-2 দিনের মধ্যে আমি আরও ক্লাস যদি মানে টাইম পাই, আমি আরও 2টা ক্লাস করিয়ে দেবো, তাহলে তুমি ওইখান থেকে মানে মিনিমাম 1-2টা কোশ্চেন তুমি পেয়ে যাবে, এতটুকু আমি তোমাদেরকে বলতে পারি। আর জুডিশিয়ারি পার্টের উপরে ভালো একটা পরিমাণে স্কোর তোমার করতে হবে, ভালো একটা কোশ্চেন থাকবে সেখানে, ভালো একটা স্কোর কিন্তু করতে হবে, যা আমাদের সিলেবাসে আমাদের নোটসের মধ্যে সম্পূর্ণ আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, সম্পূর্ণ দিয়ে দিয়েছি। চলো, ভারতের বর্তমানে কতগুলো হাইকোর্ট রয়েছে? ভেরি ইম্পর্টেন্ট। ভারতে বর্তমানে কতগুলো হাইকোর্ট রয়েছে? ইয়েস, ভারতে বর্তমানে 25টি হাইকোর্ট রয়েছে। কত? 25। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর। 25 বর্তমানে হাইকোর্ট রয়েছে। ঠিক আছে, লাস্ট হাইকোর্ট কোনটা ভারতের? লাস্ট হাইকোর্ট হলো অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, যেটা 2019 সালে 1 জানুয়ারি 2019 সালে এটাকে গঠন করা হয়েছিল বা প্রতিষ্ঠা করা হয়েছিল। ঠিক আছে, মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে
নিয়োগ করেন কে? হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন কে? এটা তো আমি 1 নম্বর কোশ্চেন যেমন এটা রেখেছি নাকি, আচ্ছা যাই হোক চলো। হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? আনসার করো, সকলে আনসার করো। কি? ইয়েস, রাষ্ট্রপতি, ঠিক না? রাষ্ট্রপতি নিয়োগ করেন। চলো 8 নম্বর কোশ্চেন, হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করার সময় রাষ্ট্রপতি কার পরামর্শ নেন? রাষ্ট্রপতি কার পরামর্শ নেন? হাইকোর্টের প্রধান বিচারপতিকে আমি প্রথম কোশ্চেনের সময় ডিসকাসে বলে দিয়েছি, রাষ্ট্রপতি সেই রাজ্যের রাজ্যপাল এবং সুপ্রিম কোর্টের এই বিচারপতির, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এবং সেই রাজ্যের রাজ্যপালের পরামর্শ নেন। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন দেখুন, হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ গ্রহণ করায় কে? হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ গ্রহণ করা রাজ্যপাল, সেই রাজ্যের রাজ্যপাল শপথ গ্রহণ করা। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। হাইকোর্টের বিচারপতিরা অবসর নেন কত বছর বয়সে? হাইকোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? কত বছর বয়সে? 62 বছর বয়সে। আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 65 বছর বয়সে। ঠিক আছে, 65 বছর বয়সে। হ্যাঁ, হাইকোর্টের প্রধান বিচারপতি শপথ গ্রহণ করেন কি বললাম, সেই রাজ্যেরই রাজ্যপাল। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখবে। ঠিক আছে, আর হাইকোর্টের বিচারপতি হওয়ার সত্ত্বেও তো তোমরা জানো হাইকোর্টের বিচারপতি কারা হতে পারে? যে কোনো মানুষ কি হতে পারে না, ওনারা অবশ্যই ভারতীয়, প্রথম তো ওনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং যে কোনো হাইকোর্টে 10 বছর মানে উকালতি করার ওনার অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়াও যে কোনো ডিস্ট্রিক্ট কোর্টে 10 বছর বিচারপতি করার অভিজ্ঞতা থাকতে হবে। এই যদি ক্রাইটেরিয়াগুলি থাকে, এই এলিজিবিলিটি যদি ওর থাকে, তাহলে হাইকোর্টের বিচারপতিকে প্রেসিডেন্ট নিয়োগ করতে পারবেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। 11 নম্বর কোশ্চেন, হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট। হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? বার্নেস পিকক। হ্যাঁ, অপশন এ হবে সঠিক উত্তর। বার্নেস পিকক ছিলেন হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি। বার্নেস পিকক, অপশন এ হবে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো, হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি, যদি ভারতীয় বলা হয়, হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি কে ছিলেন? যদি ভারতীয় বলা হয় তাহলে কি হবে? তাহলে হবে পিবি চক্রবর্তী। হ্যাঁ, পিবি চক্রবর্তী হবে, অপশন সি হবে সঠিক উত্তর, পিবি চক্রবর্তী। ঠিক আছে, আর যদি বলা হয় প্রথম মহিলা বিচারপতি হাইকোর্টের, তাহলে হবে লীলা শেঠ, অপশন ডি হবে সঠিক উত্তর, লীলা শেঠ। ঠিক আছে, তাহলে আজকে যে কোশ্চেনটি দিয়েছি এগুলো তুমি আশা করি নোট করে নিয়েছো, না হলে তোমরা মুখস্থ করে নিয়েছো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 30 তারিখ যারা এক্সামে বসতে যাচ্ছ। আর তোমাদের হাইকোর্টের যারা গ্রুপ ডি পিওনের কথা তোমাদের বলি যে তোমাদের আগামীকাল থেকে 18 তারিখ থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, কিভাবে ডাউনলোড করবে এটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা আগামীকালকে তোমাদের আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা ভিজিট করে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, এটার উপর আমি আর ভিডিও আনবো না। তোমরা ধ্যান রাখো যে আগামী 18 তারিখ থেকে তোমাদের হাইকোর্টের এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে, যেটা লিঙ্ক, ডাউনলোড করার লিঙ্ক আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আর যারা টেলিগ্রামে জয়েন করেনি, আমাদের টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তাছাড়া আমাদের একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে। ঠিক আছে, আর তোমরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন মিনিমাম মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত তোমরা মিনিমাম কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেই। ঠিক আছে, ফেব্রুয়ারি পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাদের কাছে রয়েছে, তোমরা নিয়েছো, যারা নিতে চাও নিয়ে নেবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আর মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। ঠিক আছে, যেটা ডিসেম্বর মাসে কিন্তু আমি ফ্রিতে তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম পরীক্ষা হবে বলে। ঠিক আছে, এখনো মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত আমি যেটুকু রেডি করতে পারি, 15 হলে 15, 12 হলে 12, 20 হলে 20, যেটুকু রেডি করি তোমাদের আমি ফ্রিতে দিয়ে দেবো, টেলিগ্রামে দিয়ে দেবো। যারা টেলিগ্রামে জয়েন করেনি মাস্ট জয়েন করে নাও। ঠিক আছে, ভালো করে পরীক্ষা দাও। আর যারা এখনো আমাদের মানে নোট নেওনি বা নিতে চাও, যে সময় আছে আরামসে কভার করতে পারবে। মানুষ পারে না এমন কোনো আছে, কভার করতে পারবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। তাছাড়াও অন্যান্য এক্সামের জিআরবিটি 2 থেকে শুরু করে, রেলওয়ে গ্রুপ ডি থেকে শুরু করে যেগুলো বললাম না, সেগুলো আমাদের কাছে অলমোস্ট অল এক্সামের নোট রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে যারা নিতে চাও। ঠিক আছে, তাছাড়া তোমাদেরকে ইনফর্ম করে দিই, সোমবার শুক্র সন্ধ্যা 6টা 6:30 দিকে আমাদের ম্যাথের ক্লাস চলছে, ম্যাথ রিজনিংয়ের ক্লাস, এবং মাঝে মধ্যে আমাদের মঙ্গল বৃহস্পতি শনি মিস হয়, জেনারেল নলেজের ক্লাস চলছে। যারা তোমরা অ্যাটেন্ড করোনি অবশ্যই অ্যাটেন্ড করো। 2025 সালটা তোমাদের জন্য গোল্ডেন ইয়ার, নিজেকে ঠিকভাবে প্রিপেয়ার করো, যে কোনো একটা জব যেহেতু 2025 সালে পেতে পারো, তার জন্য অলওয়েজ আমরা তোমাদের সঙ্গে রয়েছে, যেটুকু আমাদের দ্বারা হেল্প হবে আমরা তোমাদেরকে হেল্প করবো। চলো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।